আপনারা সবাই একটা রিকোয়েস্ট করেছিলেন যে স্যার একটা যদি ট্রাই সেলুলার মেরিডিয়ানাল সার্কুলেশনের উপর একটা ক্লাস করেন তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, আপনাদের অনুরোধে কিন্তু একটা ক্লাস আজকে করছি। ঠিক আছে, চলুন এই ক্লাসটা করার আগে আমরা প্রত্যেকে সার্কাস দেখেছেন আশা করছি। সার্কাস একটা খেলা দেখেছেন, সেই খেলাটা আজকে দেখাই। চলুন খেলাটা দেখে নিন, তাহলে কিন্তু আপনারা এই আজকে পড়া বুঝে যাবেন। দেখুন এরকম করে একটা খেলা করে না বল দিয়ে, তাই তো? আশা করছি সবাই দেখেছেন। চলুন এই যে কনসেপ্টটা আছে এটা বুঝতে গেলে আমাদেরকে প্রত্যেকটা স্টেপ ধাপে ধাপে আমরা বুঝবো। ঠিক আছে, চলুন সেট ওয়ান আমরা বুঝে নেব। ফেরেলের সূত্র। ফেরেলের সূত্র কি বলে? যে বাতাস উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যাবে আর দক্ষিণ গোলার্ধে কোন দিকে বাঁকবে? বাঁ দিকে বাঁকবে। ঠিক আছে, চলুন ফেরেলের সূত্রটা সহজ বলে দিই। একটা দাগ টানবো, এটা 0 ডিগ্রি, তার মানে উপর দিকটা হচ্ছে উত্তর গোলার্ধ, নিচের দিকটা দক্ষিণ গোলার্ধ। এরপরে কি করতে হবে? একটা এস লিখবো। ঠিক আছে, কি লিখবো? একটা এস, বড় হাতে এস লিখলাম। ঠিক আছে, এস এর এখানে একটা তীর মেরে দেবো, এখানে একটা তীর মেরে দেবো। এটা কি দিক? ডান দিক। এটা কি দিক? বাম দিক। তাহলে কি হলো দেখুন, উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে গেল, দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে গেল। অর্থাৎ উত্তর গোলার্ধে যদি তীরটা এরকম থাকে তাহলে এরকম ভাবে বেঁকে যাবে, আর দক্ষিণ গোলার্ধে তীর যদি এরকম থাকে এইভাবে বাঁকবে। চলুন বাস্তব একটা উদাহরণ দিই। মনে করুন আমার হাতটা উত্তর গোলার্ধের তীর, তাহলে ডান দিক মানে কোন দিক? এই দিকটা, মানে এই দিকটা বেঁকে যাবে বাতাস। এটা যে উল্টি দিক, ঠিক আছে, তখন বাঁ দিকে বেঁকে যাবে। বাঁ দিক কোনটা? তখন এই দিকে বেঁকে যাবে। ঠিক আছে, আচ্ছা মনে করো আমার মাথাটা উত্তর গোলার্ধের তীর এরকম ওপর দিকে, তাহলে কোন দিকে বাতাস বাঁকবে? ডান দিকে, মানে এই। আচ্ছা মাথা যদি উল্টি দিই তখন দক্ষিণ গোলার্ধের দিক, তখন কোন দিকে বাঁকবে? এই বাঁ দিকে। আশা করছি ফেলের সূত্র আপনারা বুঝতে পেরে গেছেন। এবার 2 নম্বর সেটা আমরা বুঝবো কি? তিনটে জিনিস, বায়ু প্রবাহ বা উইন্ড, বায়ুর স্রোত, এয়ার কারেন্ট, আর একটা জেড স্ট্রিম। দেখুন যখন বাতাস ভূপৃষ্ঠ বরাবর, বাতাস যখন ভূপৃষ্ঠ বরাবর প্রবাহিত হবে তখন সেটাকে আমরা কি বলবো? বায়ু প্রবাহ। ঠিক আছে, এইভাবে যখন ভূপৃষ্ঠ বরাবর যাবে সেটাকে বলবো বায়ু প্রবাহ। ওপর দিয়ে যখন যাবে তখন সেটাকে বলবো বায়ু স্রোত বা এয়ার কারেন্ট। আর একেবারে ঊর্ধ্ব আকাশে যখন জোর গতিতে মূলত পশ্চিম দিকে যাবে তখন সেটাকে আমরা কি বলবো? জেড স্ট্রিম। ঠিক আছে, ঠিক যেমন এই ছবিতে দেখুন, এখানে কি হচ্ছে? ভূপৃষ্ঠ বরাবর নীলকালিটা আছে, তাই এই নীলকালিটাকে আমরা কি বলবো? বায়ু প্রবাহ বা উইন্ড। লাল কালি নিচে থেকে উপর দিয়ে যাচ্ছে, এটাকে আমরা কি বলবো? বায়ু স্রোত বা এয়ার কারেন্ট। আর একেবারে ঊর্ধ্ব আকাশে দেখুন কালো কালিতে পশ্চিম দিকে জোর গতিতে যাচ্ছে, এটাকে আমরা কি বলবো? জেড স্ট্রিম। যেমন মনে করুন আপনি বাড়ির মেঝের মধ্যে হাঁটাহাঁটি করছেন, তখন আপনি কি হয়ে যাবেন? বায়ু প্রবাহ। এবার যখন আপনি সিঁড়ি ধরে ওপর দিয়ে যাচ্ছেন তখন আপনি কি হয়ে যাবেন? বায়ু স্রোত বা এয়ার কারেন্ট। ছাদে যখন আপনি হাঁটাহাঁটি করবেন তখন আপনি কি হয়ে যাবেন? জেড স্ট্রিম। আশা করছি এই দুটো কনসেপ্ট বোঝা গেছে। এবার সেট 3, ইজি কনসেপ্ট। আমরা কি জানি বায়ু কোন দিক থেকে কোন চাপ থেকে কোন চাপে যায়? উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যায়, মানে হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে যায়। এটা আমরা সবাই জানি। আর একটা আমরা কি জেনে নেবো, গোটা পৃথিবীতে কটা বায়ুচাপ বলা আছে? 7টা। 7টার মধ্যে হচ্ছে 4টি উচ্চচাপ বলয়, 3টি নিম্নচাপ বলয়। নামগুলো একটু জেনে নিই চলুন। এক হচ্ছে কর্কটি উচ্চচাপ বলয়, 2 মকর উচ্চচাপ বলয়, 3 সুমেরু উচ্চচাপ বলয়, কুমেরু উচ্চচাপ বলয়। নিম্নচাপ বলয় কটা আছে? 3টে। নিরক্ষীয় নিম্নচাপ বলয়, সুমেরু বৃত্তপ্রদেশের নিম্নচাপ বলয়, আর একটা কুমেরু বৃত্তপ্রদেশের নিম্নচাপ বলয়। তাহলে এই বেসিকগুলো কিন্তু আমরা শিখে নিলাম। এই বেসিক আইডিয়াগুলো এরপর আমরা ট্রাইসেলুলার মডেলে কাজে লাগাবো। চলুন সেট 5 আমরা কি 4 আমরা কি দেখে নেবো, যে ট্রাইসেলুলার মডেলটা কে দিয়েছিল? পলম্যান। কত সালে দিয়েছিল? 1951 সালে দিয়েছিল। এরপরে এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন পরীক্ষায় পড়ে। এই যে ট্রাইসেলুলার মডেলটা, এটা কিন্তু দ্রাঘিমা বরাবর বায়ু অনুসরণ করে প্রবাহিত হবে, অক্ষাংশ বরাবর কিন্তু হবে না। কি বরাবর? দ্রাঘিমা বরাবর। কেন দ্রাঘিমা বরাবর হবে? তার কারণ হচ্ছে বায়ু দ্রাঘিমা বরাবর গেলেই কিন্তু তাপ এবং উষ্ণতার মধ্যে একটা তারতম্য সৃষ্টি হয়। তাই এই ট্রাইসেলুলার মডেলটা কিন্তু আমরা কি বরাবর দেখব? অবশ্যই দ্রাঘিমা বরাবর দেখব। এবার চলুন আসল পয়েন্টে আমরা আসবো। 5 নম্বর পয়েন্ট, সেটা আমরা কি দেখে নেব? সহজ ছবির সাহায্যে আমরা বুঝে নেব। আমরা কি দেখুন, একটা প্রথমে ছবি আঁকি। প্রথমে আমরা কি জানি? 0 ডিগ্রি মানে নিরক্ষরেখা, তারপর 30 থেকে 35 ডিগ্রি এটা হচ্ছে ট্রপিক্যাল রিজিয়ন, 60 থেকে 65 কুমেরু বৃত্তপ্রদেশের নিম্নচাপ, আর 90 ডিগ্রি। আচ্ছা আমরা কি জানি দেখুন সবাই, যে নিরক্ষীয় অঞ্চলে সূর্য লম্বভাবে কিরণ দেয়, তাহলে এখানে বাতাস কি হবে? গরম হবে। গরম যখন হবে তখন বাতাস কি হবে? আস্তে আস্তে উপর দিয়ে উঠবে, আস্তে আস্তে উপর দিয়ে উঠবে। দেখুন এই যে লাল কালিতে উপর দিয়ে উঠছে তখন এর নাম হয়ে যাবে বায়ুস্রোত। কতটা উপরে উঠবে?
ট্রপোস্ফিয়ার পর্যন্ত 12 থেকে 14 কিলোমিটার পর্যন্ত কিন্তু উপরে উঠবে। ঠিক আছে, চলুন এখানে ট্রপোস্ফিয়ার লিখে দিলাম আমি। এরপরে কি হবে, ওপরে গিয়ে পৃথিবীর কেন্দ্রাতিক বলের জন্য এই বায়ুস্রোতটা দুই ভাগে ভেঙে যাবে, একটা উত্তর দিকে চলে যাবে, একটা দক্ষিণ দিকে চলে যাবে। এই যে একটা উত্তর দিকে চলে গেল, একটা দক্ষিণ দিকে চলে গেল। দেখুন ওপরে যখন চলে যাবে তখন এর নাম কি বলছিলাম, জেড স্ট্রিম। এই উত্তর দিকে যেটা যাবে তখন তার নাম হয়ে যাবে টপিক্যাল জেড স্ট্রিম। ঠিক সেম টাইমে 60 থেকে 65 ডিগ্রিতে একটা বায়ুস্রোত ওপর দিয়ে যাবে। এখানে মজার বিষয় হচ্ছে এই 60 থেকে 65তে যে বায়ুস্রোতটা উপর দিয়ে যাবে এটা কিন্তু তাপের কারণে যাবে না, এটা পৃথিবীর আবর্তনের কারণে যাবে। আর এখানে যে বায়ুস্রোতটা উপর দিয়ে উঠলো নিরক্ষরেখা, এটা তাপের কারণে উঠলো। বাট এই যে বায়ুস্রোতটা 60 থেকে 65 ডিগ্রি থেকে উপরে উঠলো, সেটা কিন্তু দুই ভাগে ভেঙে যাবে। একটা যাবে উত্তর দিকে, একটা দক্ষিণ দিকে। একটা যাবে উত্তর দিকে, একটা দক্ষিণ দিকে। ওকে, উত্তর দিকে যেটা যাবে নাম জেড স্ট্রিম বলছিলাম, এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো পোলার জেড স্ট্রিম। আর দক্ষিণ দিকে যেটা আসবে সেটাকে আমরা কি বলবো, টেম্পারেট জেড স্ট্রিম। এবার দেখুন এখানে ট্রপিক্যাল জেড স্ট্রিম আর টেম্পারেট জেড স্ট্রিম কি হবে, মুখোমুখি হবে। তারপরে কি হবে, ওরা কিন্তু দেখুন এখানে যখন এই বাতাসটা ওপরে, এই বাতাস যখন চলে যাচ্ছে, ঠিক আছে, তখন কিন্তু এখানে চাপের পরিমাণ কি হয়েছে, কমে যাচ্ছে, অর্থাৎ এখানে লো প্রেসার হয়ে যাচ্ছে। এখানে কি হয়ে যাচ্ছে তখন লো প্রেসার দুটো জায়গায়। এরপরে এই দুটো জেট যখন একে অপরের মুখোমুখি হবে তখন তারা কি হবে, আস্তে আস্তে নিচে দিয়ে নামবে। নিচে দিয়ে কোথায় নামবে, আবার সেই 30 থেকে 35 অর্থাৎ সাবট্রপিক্যাল রিজিয়নে নামবে। দুটোই কিন্তু নিচে দিয়ে নামবে, নেমে গেল। নিচে যখন নামবে বায়ুস্রোত, এবার তখন একটা বায়ুস্রোত কি হবে, এখানে বাণিজ্য বায়ু হিসেবে নিরক্ষীয় অঞ্চলে চলে যাবে। দিয়ে দেখুন একটা পুরো সেল কমপ্লিট করলো, এইভাবে চলে এলো, পুরো একটা সেল কমপ্লিট হলো। এই সেলটাকে তখন আমরা কি বলবো, হ্যাডলি সেল। আর এখানে দেখুন এই বায়ুস্রোতটা পশ্চিমা বায়ুরূপে কোথায় যাবে, 60 থেকে 65তে চলে যাবে। তখন আবার একটা কিন্তু সেল কমপ্লিট হয়ে গেল, তাকে আমরা কি বলবো, ফেরেল সেল। অর্থাৎ দেখুন এখান থেকে বায়ু যখন এই দিকে আসছে নাম হচ্ছে আয়ন বায়ু বা বাণিজ্য বায়ু, আর এইদিকে যখন যাচ্ছে তখন নাম হচ্ছে পশ্চিমা বায়ু। ঠিক যেমন মনে করুন কোন একটা মেয়ে যদি দেখালো হয়তো বিয়ের পর একটা আলাদা বাড়ি করলো, ডান দিকে গেলে বলবো শ্বশুর বাড়ি, বাঁ দিকে গেলে কি বলবো আমরা, বাপের বাড়ি। তাহলে এখানে আমরা দুটো সেল পেয়ে গেলাম। আবার দেখুন এখানে কি হবে, এই যে বাতাসটা 60 থেকে 65তে যে বায়ুস্রোত উপর উঠেছিল, দিয়ে উত্তর দিকে বেঁকে গিয়েছিল পোলার জেট হিসেবে, সেটা আবার কি হবে, কোথায় নামবে, গিয়ে 90 গিয়ে নামবে। 90 নামার পর কি হবে, সে যেহেতু এখানে আবার লো প্রেসার, এখান থেকে আবার কোন দিকে চলে আসবে, আবার 60-65তে ফিরে আসবে। এখানেও কিন্তু একটা সেল কমপ্লিট হবে। এটা কি সেল বলবো, মেরু সেল। তাহলে আমরা টোটাল কটা সেল দেখলাম, তিনটে সেল। একটা হ্যাডলি সেল, ঠিক আছে, একটা ফেরেল সেল, একটা মেরু সেল। ওকে, আমরা সেট 6 এ দেখবো। সেট 6 এ কি দেখবো, অবস্থান, অপর নাম বা সৃষ্টি। চলুন প্রথমে অবস্থান দেখে নিই। দেখুন হ্যাডলি সেল তাহলে কোথায় দেখতে পাবো, 0 থেকে 30 ডিগ্রি। ওকে, যেহেতু 0 থেকে 30 ডিগ্রি অক্ষাংশ দেখতে পারবো তাই এটাকে বলবো ট্রপিক্যাল সেল। ওকে, 2 নম্বর ফেরেল কোষ কোথায় দেখতে পাবো, ফেরেল সেল 30 থেকে 60 ডিগ্রি, 30 থেকে 60 এর মধ্যে দেখতে পাবো, এটাকে আমরা কি নাম দেবো, মিড ল্যাটিটিউড সেল। ওকে, 3 নম্বর হচ্ছে মেরুকোষ। মেরুকোষ কোথা থেকে দেখতে পাবো, 60 থেকে 90 এর মধ্যে, যেহেতু 60 থেকে 90 এর মধ্যে তাই এর অপর নাম কি হচ্ছে, উচ্চ অক্ষাংশীয় কোষ। পেয়ে গেলাম। আচ্ছা এই তিনটে সেলের মধ্যে দুটো সেল, হ্যাডলি সেল এবং মেরু সেল, সম্পূর্ণ তাপীয়করণের সৃষ্টি, মানে তাপীয়করণটা বেশি গুরুত্বপূর্ণ, তাই এই দুটো সেলকে আমরা নাম কি দেবো, থার্মালি ডিরেক্ট সেল। আর মাঝখানে যে ফেরেল সেল, এটা কিন্তু তাপের অপ্রত্যক্ষ প্রভাবের সৃষ্টি, মানে পুরোপুরি তাপীয়করণের সৃষ্টি নয়, তাই এটার নাম কি দেবো আমরা, থার্মাল ইনডিরেক্ট সেল। ওকে, আচ্ছা দেখুন এই হ্যাডলি সেলের আর একটা নাম আছে। হ্যাডলি সেল জেনারেলি পরিচলনের ফলে সৃষ্টি হয়, তাই এর নাম কি, কনভেকটিভ সেলও অনেকে বলে। ওকে, আচ্ছা এই ফেরেল সেল, এই ফেরেল সেল কিন্তু আরো দুটো নাম আছে। আমরা সবাই জানি উষ্ণ বায়ু এবং গরম বায়ু, উষ্ণ বায়ু এবং ঠান্ডা বায়ু যেখানে মিলিত হয় সেখানে কি করতে হয়, ফ্রন্ট গঠিত হয়, এটা কিন্তু ফ্রন্ট সৃষ্টি করবে, তাই এর নাম দেবো পোলার ফ্রন্ট সেল। ওকে, আর এর আরেকটা নাম হচ্ছে ডাইনামিক সেল, তার কারণ কি, উষ্ণ প্লাস শিবমণ্ডলে বায়ু মিশে এখানে বায়ু সঞ্চালন হয়, তাই এর আরেকটা নাম হচ্ছে ডাইনামিক সেল। এরপরে কিন্তু একটা সেট 7 আমরা কি দেখে নেব, সেট 7 দেখে নেব উচ্চতা, কোন সেলটা সব থেকে বেশি উঁচুতে অবস্থিত, কে সব থেকে নিচে অবস্থিত। এখানে পরীক্ষার্থীরা কিন্তু ভুল করে, কি বলে দেয়, যে সব থেকে উঁচুতে অবস্থিত কিন্তু বলে মেরু সেল, মানে পোলার সেল, সব থেকে নিচুতে হচ্ছে নিরক্ষীয় সেল বা হ্যাডলি সেল। কেন বলে, কারণ আমরা সবাই জানি নিরক্ষরেখার মান 0 ডিগ্রি, মেরুর মান 90 ডিগ্রি, কিন্তু না,
আমরা আগেই কি বলেছি, মেনলি কোথায় দেখতে পাওয়া যায়, ট্রপোস্ফিয়ারে। আর ট্রপোস্ফিয়ার হাইট সব থেকে বেশি কোথায়, অবশ্যই নিরক্ষ অঞ্চলে হাইট বেশি, আর মেরু অঞ্চলে কম। যেহেতু নিরক্ষ অঞ্চলে হাইট বেশি, তাই সব থেকে উচ্চতা বেশি হবে হ্যাডলি সেলের। তো সব থেকে উচ্চতা বেশি হচ্ছে হ্যাডলি সেল, তারপরে হচ্ছে ফেরেল সেল, তারপরে পোলার সেল। পরীক্ষায় কোশ্চেন পড়তে পারে যে এই তিনটে সেলকে ডিসেন্ডিং অর্ডার অনুযায়ী সাজাও। ডিসেন্ডিং অর্ডার যদি বলে তখন এরকম করে সাজাতে হবে, হ্যাডলি সেল, ফেরেল সেল, পোলার সেল। ওকে। আর যদি অ্যাসেন্ডিং বলে দেয় তখন উল্টে যাবে, পোলার সেল, ফেরেল সেল, হ্যাডলি সেল। এখানে আর একটা ম্যাক্সিমাম ছেলে মেয়ে ভুল করে ফেলে, সেটা ভালো করে লক্ষ্য করুন। এখানে দেখুন, যদি এই মেরুটা হচ্ছে 60 থেকে 90 দেখতে পাওয়া যাচ্ছে, তাই এটাকে বলছে উচ্চ অক্ষাংশীয় সেল। কিন্তু আমাদের হ্যাডলি সেলটা সব থেকে উঁচুতে দেখা যাচ্ছে, তাই এর উচ্চতা বেশি। অনেক সময় কোশ্চেন পড়ে উচ্চ অক্ষাংশীয় সেল কি, তখন আপনাকে কি বলতে হবে, তখন বলতে হবে পোলার সেল। আর সব থেকে উঁচুতে হচ্ছে হ্যাডলি সেল। ম্যাক্সিমাম ছেলে মেয়ে কিন্তু এই উচ্চ অক্ষাংশীয় আর উচ্চতা এই দুটোর মধ্যে কিন্তু কনফিউজ করে ফেলে, তাই এটা কিন্তু আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এরপরে চলুন আমরা এরপর দেখে নেব যে এই যে ট্রাইসেলের মডেলটা পড়ছি, এর ফলাফল কি বা প্রভাব কি। ঠিক আছে, 1 নম্বর দেখুন, আমরা সবাই জানি মেরু অঞ্চলে ঠান্ডা বাতাস, আর নিরক্ষ অঞ্চলে কি হচ্ছে, গরম বাতাস। এই নিরক্ষ অঞ্চলে গরম বাতাস কি হয়, মেরু অঞ্চলে যায়, আর মেরু অঞ্চলে ঠান্ডা বাতাস কি হয়, নিরক্ষ অঞ্চলে আসে। এইভাবে সার্কুলেটের মাধ্যমে গোটা পৃথিবীতে কি হয়, হিট ব্যালেন্স হয়। ওকে, এই গোটা পৃথিবীতে হিট ব্যালেন্স হয়, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা। এরপর কিন্তু পরীক্ষায় কোশ্চেন দেয় কোন সেল কিভাবে হিট ব্যালেন্স করে। দেখুন, হ্যাডলি সেল কি করে, নিম্ন ও মধ্য অক্ষাংশের মধ্যে তাপের বিনিময় করে হিট ব্যালেন্সে সাহায্য করে। ফেরেল সেল কি করে, ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলের মধ্যে হিট বিনিময় করে হিট ব্যালেন্সে সাহায্য করে। পোলার সেল কি করে, মেরু এবং উপবনের মধ্যে তাপ বিনিময় করে গোটা পৃথিবীর হিট ব্যালেন্সে সাহায্য করে। অর্থাৎ এই তিনজনই কিন্তু একে অপরের ভূমিকা পালন করে, গোটা পৃথিবীর কিন্তু হিট ব্যালেন্সটাই মেনটেন করে। ঠিক যেমন দেখুন, আমাদের ভারতকে টোটাল ভারতকে দেখাশোনার জন্য গেছে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী পক্ষে সম্ভব, গোটা দেশকে শাসন করা সম্ভব নয়, তাই প্রধানমন্ত্রী কি করেছে, প্রত্যেকটা আলাদা আলাদা রাজ্যের জন্য একটা মুখ্যমন্ত্রী ঠিক করেছে। মুখ্যমন্ত্রীর পক্ষে সম্ভব, গোটা রাজ্যকে দেখা সম্ভব মানে মুখ্যমন্ত্রী কি করছে, অনেকগুলো মন্ত্রী ঠিক করে দিচ্ছে। মন্ত্রী কি করছে, অনেকগুলো সাংসদ ঠিক করছে। এবার সাংসদ, মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী সবাই মিলে গোটা দেশটাকে পরিচালনা করছে। ঠিক সেরকম এখানে প্রত্যেকটা সেল একটা ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায় মধ্যে হিট ব্যালেন্স করে টোটাল পৃথিবীর হিট ব্যালেন্সটাই কিন্তু মেনটেন করছে। ওকে। 2 নম্বর কি, এই সার্কুলেশন বলে কিন্তু জেড স্ট্রিম সৃষ্টি হয়। দেখুন, হ্যাডলি সেলের ফলে কি জেড সৃষ্টি হচ্ছে, হ্যাডলি সেলের ফলে ট্রপিক্যাল জেড স্ট্রিম সৃষ্টি হবে। আচ্ছা, ফেরেল সেলের ফলে কোন জেড স্ট্রিম সৃষ্টি হবে, টেম্পারেট জেড স্ট্রিম সৃষ্টি হবে। পোলার জেড স্ট্রিমের ফলে কোনটা সৃষ্টি হবে, পোলার জেড সৃষ্টি হবে। ওকে। আচ্ছা, 3 নম্বর কি হয়, এই সার্কুলেশনের ফলে কোথাও ঘূর্ণবাত সৃষ্টি হয়, কোথাও প্রতীপ ঘূর্ণবাত সৃষ্টি হয়। ওকে। যেমন দেখুন, আমি কি বললাম, যেখানে নিম্নচাপ হবে লো প্রেসার হবে, আর হাই প্রেসার লো প্রেসার, হাই প্রেসার থেকে বাতাস কি হবে, লো প্রেসার দিকে যাবে। যখনই হাই প্রেসার থেকে বাতাস লো প্রেসারে যাবে তখন সেখানে কি সৃষ্টি হবে, ঘূর্ণবাত সৃষ্টি হবে। আর যেখানে উষ্ণ বায়ু এবং শীতল বায়ু মিলিত হবে সেখানে কি সৃষ্টি হবে, প্রতীপ ঘূর্ণবাত সৃষ্টি হবে। তাই এই প্রত্যেকটা সেলের কিনারায় কিন্তু কোথাও ঘূর্ণবাত, কোথাও প্রতীপ ঘূর্ণবাত সৃষ্টি হয়। ঠিক যেমন ফেরেল এবং মেরু সেল কি সৃষ্টি করতে সাহায্য করে, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টি করতে সাহায্য করে। এরপরে প্রত্যেকটা সেলের মাঝখানে, এই যে এই প্রত্যেক সেলের যে মাঝখানে, এই মাঝখানে কিন্তু এয়ার মাস সৃষ্টি হয়। প্রত্যেকটা সেলের মাঝখানে কি সৃষ্টি হয়, এয়ার মাস, এটাও কিন্তু সৃষ্টি হয়। আচ্ছা, তারপরে দেখুন, ঋতু পরিবর্তনের সাথে সাথে কি হয়, সেলগুলো স্থান পরিবর্তন করে। ঋতু পরিবর্তনের সাথে সাথে সেলের স্থান পরিবর্তন হয়, ফলে মৌসুমী বায়ুর সৃষ্টি হয়। যে মৌসুমী বায়ু গোটা ভারত সহ গোটা বিশ্বের জলবায়ুর উপর একটা প্রভাব বিস্তার করে। আচ্ছা, আর একটা কি আছে, সেলের স্থানান্তরে কোনো জায়গায় দূষণ হলে সেই দূষণটা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গোটা পৃথিবীর দূষণকে কিন্তু অনেকটা কন্ট্রোলে নিয়ে চলে আসে। ওকে। আর একটা মেন হচ্ছে এই আমাদের যে হ্যাডলি সেল, এই হ্যাডলি সেলটা খুব ইম্পর্টেন্ট। কারণ হ্যাডলি সেলটা কি করে, হ্যাডলি সেল দেখুন, এই যে জায়গাটা দেখুন, এই জায়গায় কি হচ্ছে দেখুন, এখানে কিন্তু এই ট্রপিক্যাল রিজনে কিন্তু ওপর থেকে কিন্তু কি হচ্ছে, বাতাস নামছে, ওপর থেকে হচ্ছে বাতাস কিন্তু অনবরত নামছে। এই অনবরত যে বাতাস নামছে এটা কিন্তু গরম এবং শুষ্ক বাতাস বা বায়ুস্রোত। ঠিক আছে, এই বায়ুস্রোত না হলে কিন্তু এখানে কিন্তু বড় বড় মরুভূমির সৃষ্টি হয়েছে। এখানে কিন্তু বড় বড় সাহারা, থর, আটাকামা যত বড় বড় মরুভূমি আছে সেগুলো কিন্তু আমরা ট্রপিক্যাল রিজনে দেখতে পাই। কেন দেখতে পাই, ওই যে বললাম উপর থেকে
বাতাস কোথায় নামছে, ট্রপিক্যাল রিজিয়নে নামছে, এটা একটা। আর কি এখানে কি সৃষ্টি হয়, ডোল ড্রাম সৃষ্টি হয়। ওকে, আবার দেখবেন নিরক্ষরেখা যখন বাতাস আস্তে আস্তে উপর দিয়ে ওঠে তখন কি হয়, পরিচলনের ফলে ওপর দিয়ে ওঠে, উপরে উঠে কি হয়, আস্তে আস্তে ঠান্ডা হয়, এখানে মেঘ সৃষ্টি হয়। কি মেঘ সৃষ্টি হয়, কিউমুলোনিম্বাস মেঘ। প্রচুর পরিমাণে কিন্তু পরিচলন বৃষ্টিপাত আমরা নিরক্ষ অঞ্চলে দেখতে পাই। এই যে নিরক্ষ অঞ্চলে কিউমুলোনিম্বাস সহ পরিচলন বৃষ্টিপাত হয়, সেটাও কিন্তু এই হ্যাডলি সেলের কারণে কিন্তু হয়। আর একটা কি হয়, সেটা হচ্ছে অশ্বক্ষাংশ কিন্তু সৃষ্টিতে আমাদের হ্যাডলি সেল কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই অশ্বক্ষাংশ কি করে গুরুত্বপূর্ণ, অশ্বক্ষাংশ সৃষ্টিতে কি করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আমি একটা সুন্দর ভিডিও সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি। চলুন এবার আমরা একটা পরীক্ষার সাহায্যে অশ্বক্ষাংশ বুঝে নেবো। ঠিক আছে, আমি 3টে কাঁচের গ্লাস নিয়েছি, 3টে কাঁচের গ্লাসে জল ভর্তি করেছি। এবার সেখানে অশ্বক্ষাংশ কীভাবে সৃষ্টি হচ্ছে আমি দেখাবো। চলুন দেখা যাক। দেখুন এখানে 3টে গ্লাস আছে। আচ্ছা, এই মাঝখানে যে গ্লাসটা, এটা হচ্ছে আমাদের সাবট্রপিক্যাল রিজিয়ন, অর্থাৎ কি 30 থেকে 35 ডিগ্রি। আমি কি বলেছিলাম, এখানে অনবরত কিন্তু বাতাস নামছে, অর্থাৎ দেখুন এই ফু দিচ্ছি, এইভাবে যদি আমি অনবরত এখানে ফু দিই তাহলে এই জলটা কি হচ্ছে, নড়াচড়া করবে, তাই তো। এই জলটা কি হবে, অনবরত নড়াচড়া করবে। এবার আগেকার দিনে কি হতো, দেখা গেল এই যে প্রথম গ্লাস, এটা মনে করুন জাহাজ যখন প্রথম গ্লাসে যেত, জাহাজে কিন্তু কোনো সমস্যা হতো না। কিন্তু যখনই জাহাজটা এই এখানে চলে যেত 30 থেকে 35, তখন যেহেতু জলটা এরকম টলমল করছে, জাহাজটা কিন্তু টলমল করতো, জাহাজটা কিন্তু টলমল করতো। তখন নাবিকেরা কিন্তু ভয় পেয়ে যেত। তখন তারা কি করতো, এই জায়গায় গিয়ে অশ্বগুলোকে বা ঘোড়াগুলোকে ফেলে দিত। তখন থেকে এর নাম হয়েছিল অশ্বক্ষাংশ। এবার আমরা বুঝতে পারলেন আজকে কেন এখানে টলমল করতো, তার কারণ হচ্ছে এই জায়গায় অনবরত কিন্তু নিরক্ষরেখার উপর থেকে বাতাস অনবরত এখানে নামছে, তাই এটা টলমল করতো। পরে যখন এই জাহাজটা আবার এখান থেকে গিয়ে সামনের দিকে চলে যেত, তখন এখানে যে জলটা সেরকম টলমল হতো না, তাই জাহাজটা কিন্তু স্মুথলি যেত। তাই তখন থেকে এই জায়গাটার নাম হচ্ছে অশ্বক্ষাংশ। কি জন্য অশ্বক্ষাংশ, যেহেতু অশ্বগুলো ফেলে দিত। কি জন্য ফেলে দিত, যে ওরা ভাবতো যে অশ্বগুলো না ফেললে কিন্তু জাহাজ হালকা হবে না এবং জাহাজটা ডুবে যাবে। এবার অশ্বক্ষাংশ তাহলে বৈজ্ঞানিক কারণ আমরা বুঝতে পারলেন, আশা করি বোঝাতে পেরেছি অশ্বক্ষাংশ কেন 30 থেকে 35 সৃষ্টি হচ্ছে বা সাবট্রপিক্যাল রিজিয়নে সৃষ্টি হচ্ছে। এদিকে দেখুন সবসময় অনবরত বাতাস নামছে, তাহলে এখানে জল কি হবে, টলমলো করবে, জাহাজ এলে তো অবশ্যই টলমলো করবে। এই কারণেই কিন্তু এই যে হ্যাডলি সেল, সেটা কিন্তু অক্ষাংশ সৃষ্টি করে। আশা করছি আজকে টোটাল ভিডিওটার মাধ্যমে আপনাদের এই সেল সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়েছে। এরপরে এই সেল সম্পর্কে আমি আপনাকে একটা মক টেস্টের কয়েকটা প্রশ্ন দিচ্ছি, আমরা উত্তর করবেন। থ্যাংক ইউ। এরপর আমরা মক টেস্টের জন্য কয়েকটা 22টা কোশ্চেন দিচ্ছি, আমরা উত্তরটা করবেন। চলুন কোশ্চেনগুলো পড়া যাক। 1 নাম্বার, 0 থেকে 30 ডিগ্রি অক্ষাংশে কোন সেল দেখা যায়? এ হ্যাডলি সেল, বি ফেরেল কোষ, সি মেরু কোষ, ডি সবকটি ঠিক। 2 নাম্বার, 30 থেকে 60 ডিগ্রি অক্ষাংশে দেখা যায় হ্যাডলি কোষ, বি ফেরেল কোষ, সি মেরু, ডি সবকটি ঠিক। 3 নাম্বার, 60 থেকে 90 ডিগ্রি অক্ষাংশে দেখা যায় এ হ্যাডলি কোষ, বি ফেরেল কোষ, সি মেরু কোষ, ডি সবকটি ঠিক। 4 নাম্বার কোশ্চেন, অশ্বক্ষাংশ ডোলড্রাম সৃষ্টিতে সাহায্য করে এ হ্যাডলি কোষ, বি ফেরেল কোষ, সি মেরু কোষ, ডি সবকটি ঠিক। 5 নাম্বার, থার্মালি ইনডাইরেক্ট সেল বলা হয় এ হ্যাডলি, বি ফেরেল, সি মেরু, ডি সবকটি ঠিক। 6 নাম্বার, উচ্চতা সব থেকে কম এ হ্যাডলি কোষ, বি ফেরেল কোষ, সি মেরু কোষ, ডি সবকটি ঠিক। 7 নাম্বার, উচ্চতা সব থেকে বেশি এ হ্যাডলি কোষ, বি ফেরেল কোষ, সি মেরু কোষ, ডি সবকটি ঠিক। 9 নাম্বার, পোলার ফ্রন্ট সেল এবং ডাইনামিক সেল বলে এ হ্যাডলি কোষ, বি ফেরেল কোষ, সি মেরু কোষ, ডি সবকটি ঠিক। 9 নাম্বার, উচ্চ অক্ষাংশীয় কোষ বলে এ হ্যাডলি কোষ, বি ফেরেল কোষ, সি মেরু কোষ, ডি সবকটি ঠিক। 10 নাম্বার, হ্যাডলি কোষের সাথে কোন কোন মরুভূমি সম্পর্কিত? এ আটাকামা, বি নামিব, সি থর, ডি সবকটি ঠিক। 11 নাম্বার, হ্যাডলি কোষ সৃষ্টি করে কোন জেট স্ট্রিম? এ ট্রপিক্যাল, বি টেম্পারেট, সি পোলার, ডি সবকটি ঠিক। 12 নাম্বার, ফেরেল কোষ কোন জেট স্ট্রিম সৃষ্টি করে? এ ট্রপিক্যাল, বি টেম্পারেট, সি পোলার, ডি অল অফ দ্য অ্যাবাভ। 13 নাম্বার, মেরু কোষ কোন জেট স্ট্রিম সৃষ্টিতে সাহায্য করে? এ ট্রপিক্যাল, বি টেম্পারেট, সি পোলার, ডি অল অফ দ্য অ্যাবাভ।
14 নাম্বার, নিম্ন ও মধ্য অক্ষাংশের মধ্যে তাপের বিনিময় করে কোন কোষ? এ হ্যাডলি, বি ফেরেল, সি মেরু, ডি সবকটি ঠিক। 15 নাম্বার, ক্রান্তীয় অঞ্চল ও উপমেরুর মধ্যে তাপের বিনিময় করে কোন কোষ? এ হ্যাডলি, বি ফেরেল, সি মেরু, ডি সবকটি ঠিক। 16 নাম্বার, মেরু ও উপমেরুর মধ্যে তাপের বিনিময় করে কোন কোষ? এ হ্যাডলি, বি ফেরেল, সি মেরু, ডি সবকটি ঠিক। 17 নাম্বার, সেলের মাঝে অবস্থান করে এ ঘূর্ণবাদ, বি বায়ুপুঞ্জ, সি প্রতীপ ঘূর্ণবাদ, ডি এ ও সি ঠিক। 18 নাম্বার, সেলের কিনারায় সৃষ্টি হয় এ ঘূর্ণবাদ, বি বায়ুপুঞ্জ, সি প্রতীপ ঘূর্ণবাদ, ডি এ ও সি ঠিক। 19 নাম্বার, ট্রাই সেলুলার মেরিডিওনাল সার্কুলেশন অনুসরণ করে এ অক্ষরেখা, বি অক্ষাংশ, সি দ্রাঘিমা রেখা, ডি সবকটি ঠিক। 20 নাম্বার, কনভেকটিভ সেল বলা হয় এ হ্যাডলি, বি ফেরেল, সি মেরু, ডি সবকটি ঠিক। 21 নম্বর, ভূপৃষ্ঠ বরাবর প্রবাহিত হলে তাকে বলা হয় এ উইন্ড, বি এয়ার কারেন্ট, সি জেট স্ট্রিম, ডি অল অফ দ্য অ্যাবাভ। 21 নাম্বার, ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে গেলে তাকে বলা হয় এ উইন্ড, বি এয়ার কারেন্ট, সি জেট স্ট্রিম, ডি অল অফ দ্য অ্যাবাভ। 22 নাম্বার, ঊর্ধ্ব আকাশে তীব্র গতির পশ্চিম দিকে প্রবাহকে বলে এ উইন্ড, বি এয়ার কারেন্ট, সি জেট স্ট্রিম, ডি অল অফ দ্য অ্যাবাভ। তাহলে আজকে টোটাল যে টপিকটা পড়ানো হলো, আশা করছি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন এবং এই টপিকটার উপর ভিডিও দেখে এই মক টেস্টগুলো আপনারা একটু করবেন। আজকে যেহেতু টপিকটা খুবই একটু কষ্টকর টপিক ছিল, তাই একটু ভিডিওটা লম্বা হয়েছে। আমরা একটু ধৈর্য ধরে অবশ্যই ভিডিওটা দেখবেন। আশা করছি ভিডিওটা দেখার পর আপনাদের এই টপিক সম্পর্কে আর কষ্ট থাকবে না। থ্যাংক ইউ।